হ্যালো সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে ভিডিওটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। 2024 সালের এএনএম জিএনএম এর রেজাল্ট যেহেতু বেরিয়ে গেছে, তো তোমাদের মনে অনেকের মনে অনেক রকম প্রশ্ন, যে অনেকেই জিজ্ঞাসা করছো, দেখো অনেক আমাকেও অনেকে মেসেজ করছো যে দিদি এই নাম্বারে কি পাওয়া যাবে, বা এই কত দূর অবধি নামবে, বা জেনারেলে এরকম আছে, বা কাস্ট ফেসিলিটিতে এত আছে। তো অনেক রকম প্রশ্ন, এটা তো স্বাভাবিক তোমাদের মনে। কিন্তু দেখো, কনফার্মলি তো বলা যায় না কতটা নামবে, সবাই একটা সম্ভাবনাময় একটা বলতে পারে। তো তোমাদেরকে আমি আজকে ভিডিওটা এনেছি তোমাদের যাতে একটু হেল্প হয়। আমি কিছু ট্রিক্স ফলো করার জন্য তোমাদেরকে অবশ্যই বলবো। আর মোটামুটি দেখো, আমি এএনএম নিয়ে আর কিছু কথা বলতে চাই, তো যেটা তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। দেখো, এবারে কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এবারে এএনএম করার টেন্ডেন্সি খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। কারণ দেখো, অনেকে অনেক রকম মনে করে যে যতই হোক এএনএম করলে তো অন্তত খুব তাড়াতাড়ি জবটা পাওয়া যাবে। আর যেহেতু জিএনএম এর ক্ষেত্রে জবটা পেতে দেরি হবে, আর ট্রেনিং পিরিয়ডটাও একটু বেশি। আর সব থেকে বড় কথা, জিএনএম এ আগে 2 বছরের ব্যাচ এখনো বসে আছে, সরকারিতে এখনো পায়নি। ওই জন্য অনেকের মধ্যেই দেখছে এই ব্যাপারটা যে এএনএম করার টেন্ডেন্সি কিন্তু খুব পরিমাণে বেশি। স্বাভাবিকভাবে সেই জন্য কি বলতো, এএনএম এ কম্পিটিশনটাও একটু বেশি। তো আমি এই জন্য এএনএম নিয়ে কিছু কথা বলতে চাই। যে দেখো, এটা তোমাদের একান্ত নিজস্ব ডিসিশন, তোমরা এএনএম করবে না জিএনএম করবে, কিন্তু এইটুকু ব্যাপার খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি যে এএনএম করার সম্ভাবনা যেহেতু বেশি, তো সেই জন্য দেখো খুব বেশি আশা রেখো না। যে যারা মোটামুটি, আমি একটা কাট অফ মার্কস বলছি, যারা র্যাঙ্ক অনুযায়ী, যে যারা জেনারেল আছো, শুধুমাত্র জেনারেল কোটা, তো তাদের মধ্যে দেখো মোটামুটি তোমরা দেখিয়ে নিও, এর বাইরে নামবে না। যাদের হাজারের মধ্যে যাদের আছে তারা তো কনফার্ম, যারা এএনএম চুজ করতে চাইছো তারা অবশ্যই এএনএম পাবে। আর তারপরেও আর কিছু নামবে, 1200 থেকে বড় জোর 1500-র মধ্যে। এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু একমাত্র জেনারেল কাস্টের ক্ষেত্রে এএনএম পাবে, এটুকু তোমরা আগে থেকেই ধরে নিও। কারণ ফালতু সেটা ভেবে রেখো না এএনএম এর জন্য। কারণ আমি এই কথাগুলো বলছি একটাই কারণ, তোমাদের যখন চয়েস ফিলিং দেবে তখন তো তোমাদেরকে ধরো সিদ্ধান্ত নিতেই হচ্ছে যে তোমরা কোনটাকে চুজ করতে চাইছো। তো সেক্ষেত্রে দেখো, যারা এএনএম পাবে বুঝতে পারছো অলরেডি, তো তারা তাদের পছন্দসই কলেজগুলো যাতে সিলেক্ট করতে পারো। কারণ এনটিএস গুলো যখন তোমরা সিলেক্ট করবে এএনএম এর, কারণ এএনএম এর ক্ষেত্রে তোমরা জানো ভালো করেই যে কোনো বেসরকারি হয় না, একমাত্র সরকারিতেই হয়। আর এএনএম এর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, দেখো যে কতগুলো কি ভ্যাকেন্ট থাকে আমাদের হেলথ সেন্টারগুলোতে, সেই অনুযায়ী কিন্তু লিস্ট অনুযায়ী একটা সংখ্যা নেওয়া হয়। কারণ এএনএম এর ব্যাপার হচ্ছে, এএনএম ট্রেনিং করার পরে পরই মোটামুটি তোমরা সবাই 2 থেকে 3 মাসের মধ্যে যেহেতু তোমরা জবটা পেয়ে যাচ্ছ, এখন রিসেন্ট তো এটা তো হচ্ছেই। যদিও আমাদের সময় ব্যাপারটা একটু আলাদা ছিল, তখন তো আরও কম পরিমাণে এএনএম নেওয়া হতো। আমরা যখন এএনএম ট্রেনিংয়ে যাই তখন টোটাল ওয়েস্ট বেঙ্গলে 500 জন ছিল। তো সেক্ষেত্রে ধরো অনেক রকম ব্যাপার থাকে। তো তোমাদেরকে আমি এই কথাটা আগে থেকে বলে দিচ্ছি যে এএনএম এর ক্ষেত্রে তোমরা যখন চুজ করবে, তখন তোমাদের পছন্দসই যে এনটিএসগুলো আছে, যাদের এর মধ্যে র্যাঙ্ক, তারা কিন্তু সেগুলোই সিলেক্ট করবে। কারণ অযথা অন্য কলেজগুলো জিএনএম এর জন্য সিলেক্ট করো না, সেটা তোমাদের জন্য অনেক ক্ষেত্রে অসুবিধা। এক্ষেত্রে দেখো, অনেক ভালো ভালো মার্কস পেয়েও কিন্তু এই যে চয়েস ফিলিংয়ের যে ব্যাপারটার উপর এত জোর দেওয়া হচ্ছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক অসুবিধা হবে। তখন তোমরা হয়তো চুজ করতে চাইছিলে এএনএম, এবার এএনএম জিএনএম মিলিয়ে কলেজ চয়েসিং এর সময় দিয়ে ফেলেছো অনেক কিছু। এই ব্যাপারগুলো কিন্তু প্রভাব ফেলে। তো সেটা থেকে সব থেকে বড় কথা, একটু সাবধান হয়ে যেও যে এই ব্যাপারগুলো করার আগে ভালো করে দেখে নিও তুমি কোনটা যেতে চাইছো, প্রেফারেন্স তোমার কোনটায়, তো সেইগুলোই তুমি সিলেক্ট করবে। এটা কিন্তু আমি এএনএম এর ক্ষেত্রেই বলছি। আর এএনএম এর ক্ষেত্রে অনেকেই এখনো কনফিউশনে রয়েছে, যারা যে এএনএম পাবো না জিএনএম পাবো। ওই জন্যই আমি তাদের জন্য এই ব্যাপারটা বলে দিলাম যে এএনএম এর ক্ষেত্রে কতটা নামবে জেনারেল কাস্ট। আর দেখো, যারা কাস্ট ফেসিলিটিতে আছো, তোমরা তো সবাই দেখেছো র্যাঙ্ক কার্ডে যে তোমাদের দুটো, যারা জেনারেল কাস্ট তাদের এএনএম এর একটা র্যাঙ্ক আর জিএনএম এর একটা র্যাঙ্ক, কিন্তু যাদের কাস্ট ফেসিলিটি আছে তাদের কিন্তু এএনএম এ একটা র্যাঙ্ক, জিএনএম এ একটা র্যাঙ্ক থাকার পরেও নিচেতে দেখবে সেই কাস্ট অনুযায়ী তোমার কত র্যাঙ্ক, সেটা কিন্তু নিচেতে লেখা আছে।
আছে। তো সেক্ষেত্রে ধরো যারা ওবিসি এ, ওবিসি বি, তাদের ক্ষেত্রে খুব বেশি নামবে না, মানে মোটামুটি ধরে রাখো তোমাদের যারা জিএমআর এর মধ্যে মানে জেনারেলের র্যাঙ্কের মধ্যে 1500-র মধ্যে র্যাঙ্ক আছে, ওবিসি র্যাঙ্ক তোমাদের আলাদা হবে, মোটামুটি তারাই পাবে এএনএম এর জন্য। আর ধরো যারা এসসি আছো তারা 2000 থেকে 2500 র্যাঙ্কের মধ্যে থাকলে তবেই এএনএম এর চান্স পাবে। আর যারা তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ইএসডব্লিউ যারা আছো তাদের ক্ষেত্রে মোটামুটি সব র্যাঙ্ক মিলিয়ে ধরো 5000, মানে কাস্টের বলছি না, জেনারেল হিসাবে বলছি। এই আইডিয়াটা কিন্তু তোমাদেরকে আগের বছরগুলো দেখিয়ে আমি বলছি যে এই এবারে যেভাবে নাম্বারটা উঠেছে, তো নাম্বারের থেকেও বড় কথা আমি তোমাদের র্যাঙ্ক অনুযায়ী বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হবে। কারণ অনেকেই বুঝতে পারছো না যে তোমরা এখনো পর্যন্ত কোনোটা করতে চাইছো কোনো একটা, কিন্তু সেটাই চান্স পাবে কিনা সেটা বুঝতে পারছো না, তাই কলেজ সিলেকশন করতেও তোমাদের ভীষণভাবে অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু এটা কাজে লাগবে। তোমরা যারা এর মধ্যে আছো এই র্যাঙ্কের মধ্যে, আমি যেটা বললাম শুধুমাত্র এএনএমদের ক্ষেত্রে কিন্তু আমি বললাম, তো তারা কিন্তু এই যেগুলো বললাম মানে তারা তাদের পছন্দসই এনটিএসগুলো কিন্তু তোমরা প্রথমেই চুজ করে নিও, কারণ তোমাদেরই এতে হেল্প হবে। যেহেতু তোমাদের মোটামুটি তোমরা যদি করতে চাও, নার্সিং আসতে চাও, তো তোমরা যারা এই র্যাঙ্কের মধ্যে আছো তারা কিন্তু কনফার্ম। আর দেখো যারা পরপর আছে সবাই তো আর যে মানে পেয়েছে বলেই করবে এরকম না, অনেকেই কিন্তু র্যাঙ্কের মধ্যে আছে কিন্তু হয়তো নার্সিং প্রফেশনে আসবে না, তো অনেকে বাদও যাবে। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম তার নিচে নামবে না, উপরের দিকে যাবে, মানে যতটা বললাম তার মধ্যে মোটামুটি কনফার্মলি পেয়ে যাবে। তো তোমরা এখন থেকে কাজ করো, যে এনটিএসগুলো তোমাদের সুবিধা, যেখানে হোস্টেল ফেসিলিটি রয়েছে, ঠিক আছে, এগুলো একটু দেখে নাও অনলাইনে যে কোনগুলোই হোস্টেল ফেসিলিটি রয়েছে। কিন্তু একটা জিনিস ভালো করে দেখবে, অনেক এনটিএসে প্রথম থেকেই যেমন হোস্টেলটা পাওয়া যায়, কিন্তু অনেক জায়গায় প্রথম থেকে হোস্টেলটা কিন্তু নেই, হয়তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে পাবে, বা কোনোটাতে আবার সেই ব্যবস্থাটাই নেই। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে দেখে নিও, বা বাড়ির কাছে ব্যাপার একটা থাকে, তো এইগুলো বুঝে তোমরা নিশ্চিন্তে মানে চুজ করতে পারো। আর একটা কথা বলি, যাদের ধরো অনেকটা দূরে র্যাঙ্ক আছে, ঠিক আছে, আমি যেটা বললাম এর পরে ধরো জেনারেল কাস্টে 2000 কি 2500-এর মধ্যে র্যাঙ্ক আছে, তো তোমরা মোটামুটি কনফার্ম জিএনএম তো পাবি, সেটুকু কনফার্ম। যাদের 2500-এর মধ্যে র্যাঙ্ক আছে তারা শিওর মানে জিএনএমটা পাচ্ছ জেনারেল কাস্টের ক্ষেত্রে। আর এসসি এসটি ওবিসি এগুলোর ক্ষেত্রে তো একটু ছাড় আছে আরও কিছু কিছু করে। তো আমি জেনারেলটা ধরি বলছি যেহেতু বেশি অবধি র্যাঙ্কটা যাচ্ছে, তো এরা তো কনফার্ম যে তোমরা জিএনএম পাচ্ছ, কিন্তু ধরো তোমাদের এখন মানে ইচ্ছে আছে এএনএম করা, তো সেক্ষেত্রে তোমরা যেটা চুজ করবে যে এএনএম যখন এনটিএসগুলো চুজ করবে যেগুলো ধরো হোস্টেল ফেসিলিটি নেই বা যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে একটু অসুবিধা, এই ধরনের এনটিএসগুলো তোমরা সিলেক্ট করতে পারো। কিন্তু ওগুলো যদি শেষ পর্যন্ত পড়ে থাকে, মানে ধরো আগের অনেকে করেনি, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই এনটিএসগুলো কিন্তু পেয়ে যেতে পারো, যেহেতু তোমাদের এএনএমটা করার ইচ্ছে। তারপরে তো তোমাদের জিএনএমগুলো মানে যে কলেজগুলো আছে সেগুলো তো অবশ্যই সিলেক্ট করবে, কিন্তু এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু মানে শেষ পর্যন্ত মপ আপ রাউন্ড বলো এইগুলোর মধ্যে দিয়ে যখন যাবে তখন কিন্তু হয়তো কিছু সিট যদি বাকি থাকে তাহলে তোমরা কিন্তু এএনএম এ চান্স পেয়ে যেতে পারো। তো এই ব্যাপারটা মাথায় রেখে একটু চয়েস ফিলিং করো, যাতে তোমাদেরই কিন্তু হেল্প হবে। আর একটা কথা আমি বলছি, যাদের অনেকটাই দূরে দূরে র্যাঙ্ক আছে, ধরো তোমরা নিজেরাও জানো যে কনফার্ম এই র্যাঙ্কগুলো হবে না, মানে ধরো 5000 6000 জেনারেল কাস্টের ক্ষেত্রে তারাও জানো, কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি তোমরা কিন্তু অবশ্যই মানে রেজিস্ট্রেশনটা কিন্তু অবশ্যই করাবে, আর পারলে কাউন্সিলিং যেগুলো হচ্ছে সেগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। হ্যাঁ, তোমরা ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এগুলোতে পাবে না, অবশ্যই তোমরাও জানো সেটা, কিন্তু দেখো পরের বারের জন্য তো তোমরা চেষ্টা করবেই, কিন্তু তারও মানে আগে তোমাদের একটা নিজস্ব এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তোমরা যদি সবকটা রাউন্ডে যেতে পারো, মানে মপ আপ রাউন্ড যেটা হয় ধরো, এই রাউন্ডগুলো সবকটাতে যাওয়ার চেষ্টা করবে। তো এগুলো যখন পরপর যাবে তখন অনেক সময় কিন্তু তোমাদের চান্স পেলেও পেতে পারো, যারা অনেকটা দূরে দূরে র্যাঙ্ক আছে তাদের জন্য। আর যাদের একটু দূরে দূরে র্যাঙ্ক আছে তারা কিছু ট্রিক্স ফলো করতে পারো, এটা তোমাদের হয়তো কাজে লাগতে পারে। দেখো তোমরা যখন মানে কলেজ চুজ করছো জিএনএম এর ক্ষেত্রে, দেখো বেসরকারি তো তোমরা করতেই পারো, সেটা তো মানে অপশন লাস্ট অপশন আছে, কিন্তু সবার আমাদের লক্ষ্য যে সরকারিতেই করা। তো সরকারি ক্ষেত্রে যখন তোমরা করতে চাইবে তখন জিএনএম এর ক্ষেত্রে যাদের র্যাঙ্কটা একটু দূরে আছে, তো তোমরা নিজেরাও জানো চান্স খুব কম, সেক্ষেত্রেই তোমরা যখন চয়েস ফিলিং দেবে
তখন প্রথম চয়েসের দিকে নজর রাখবে যে তোমাদের যেখানে বাড়ি সেখানকার যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো চুজ করার চেষ্টা করবে। দেখো সবাই মোটামুটি একটা মানে যখন এই চয়েস ফিলিং দেবে একটা ভালো জায়গা চুজ করতে চাইবে যাদের প্রথম দিকে র্যাঙ্ক আছে। এটা কিন্তু খুব লজিক্যালি একটা ব্যাপার যে সবাই চাইবে একটু কলকাতা সাইড দিয়ে একটু মানে দেখার জন্য যে যতই হোক ওই জায়গাগুলো ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো, হোস্টেল যদি নাও পাও সেক্ষেত্রেও কিন্তু অনেক সুবিধা। তো স্বাভাবিক কলকাতার দিকে কলেজগুলো তোমরা একদমই চুজ করো না, তোমরা নিজের নিজের যে জেলাগুলো আছে সেখানকার যে মেডিকেল কলেজগুলো হয় সেগুলো কিন্তু চয়েস ফিলিংয়ের প্রথম দিকেই রাখবে। যাদের র্যাঙ্ক দূরে আমি তাদের জন্য এই কথাটা বলছি, তোমাদের কিন্তু এটা অনেকটা কাজে লাগতে পারে সেক্ষেত্রে। তো সেটা প্রথমে তোমরা চুজ করবে, তারপরে দেখবে কোন কোন কলেজগুলোয় হোস্টেল ফেসিলিটি নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা ভালো না কোন কোন কলেজগুলো। তো সেই কলেজগুলো কলকাতায় নামকরা কলেজ তোমরা একদমই প্রথম দিকে দেবে না। প্রথম 5-6টা মধ্যে তোমরা মানে প্রথম দিক থেকে নিজেদের মেডিকেল কলেজ প্লাস হচ্ছে যে যেগুলো যোগাযোগ ব্যবস্থাটা খারাপ সেই ধরনের কলেজগুলো তোমরা চুজ করার চেষ্টা করবে, তাতে কিন্তু তোমাদেরই অনেক অনেক উপকার হবে। এক্ষেত্রে তোমরা শেষ রাউন্ড অবধি যেটা হয় তো সেখানে কিন্তু তোমরা চান্স পেলেও পেতে পারো। যখন তোমরা চয়েস ফিলিংটা করবে অবশ্যই কম্পিউটার সেন্টারে গিয়ে করবে, একদম তাড়াহুড়ো করবে না। তার আগে একটা লিস্ট করে নিয়ে যাবে যে কোন কোন কলেজ তোমরা সিলেক্ট করতে চাইছো। তাই যারা ভালো র্যাঙ্ক আছে তারা অবশ্যই প্রথমেই চুজ করে নেবে যেগুলো হোস্টেল ফেসিলিটি আছে বা কলকাতার মধ্যে ধরো যে কলেজগুলো সেগুলো তো চুজ করে নেবেই, বা ভালো ভালো এন্ট্রেন্স যেগুলো আছে। তো তোমাদের যাদের দূরে র্যাঙ্ক আছে তারা কিন্তু এই ব্যাপারটা করতে পারো, তাহলে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তো আমার মনে হলো যে আমি একজন এএনএম, তো এএনএম হিসাবে যেহেতু দেখছি যে এবারে এএনএম নিয়ে মানে এতটাই কম্পিটিশন বেশি, তো সেই জন্য মনে হলো যে তোমাদেরকে একটু যদি মানে সাজেশন দিতে পারি যে তোমরা যেহেতু অনেক দ্বিধার মধ্যে আছো। এটা বলি যাদের খুব কম বয়স আছে তাদের কোনো অসুবিধা নেই অন্য কোনো, তাদের ক্ষেত্রে তো বারবার বলি যে তোমরা জিএনএম চুজ করতেই পারো, কারণ জিএনএম এর ক্ষেত্রে জবটা পেতে দেরি হলো পরে অনেক মানে ফেসিলিটি তোমরা পাবে, হায়ার স্টাডিজের সুযোগটা অন্তত পাবে, এটা কিন্তু কনফার্ম। এবার দেখো অনেকের অনেক রকম মতামত, সেক্ষেত্রে তো সবার নিজস্ব একটা মতামত বা অপিনিয়ন তো একটা আছেই। তো আমি এটা বলবো আর যারা এএনএম করলে এটা ঠিক যে তুমি মানে খুব তাড়াতাড়ি জব পাবে। ট্রেনিংয়ে ঢুকছো মানে এরপরই ট্রেনিং 2 বছর কমপ্লিট, মানে বড় জোর আর 5 মাস ট্রেনিং করার পর তোমার অত অপেক্ষা করতে হয় না যেহেতু জবটা পাবে। সেক্ষেত্রে যারা খুব তাড়াতাড়ি জব চাইছো আর বিশেষ করে যারা মানে পুরোপুরি কি বলতো সংসারী হয়ে গেছো বা এজটা একটু বেশি হয়ে গেছে, অনেকে আমাকে এই প্রশ্নটা করছিল যাদের এজটা একটু বেশি, তো তাদের ক্ষেত্রে বলবো দেখো তোমাদের এজটা যখন একটু বেশি তুমি যদি চান্স পেয়ে থাকো দুটোর মধ্যে যে কোনো একটা অপশন চুজ করা, সেক্ষেত্রে তুমি অবশ্যই এএনএমটাই করো, এএনএমটা ভালো হবে। আর অনেকে বয়স বলছো 41 বছর 42 বছর, তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি দেখো তোমাদের মানে তোমরা জিএনএম করবো মানে তারপরে কি জব পেতে অসুবিধা হবে কিনা বলছো না, কোনো অসুবিধা না। আমাদের দেখো এই জব এখনো পর্যন্ত 62 বছর পর্যন্ত, তো সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা মানে জব পেয়ে যাবে। জিএনএম এর ক্ষেত্রে আসলে কম্পিটিশনটা একটু বেশি হয় কারণ আরো 2 বছর পিছনের ব্যাচ বসে আছে, আর জিএনএম যেহেতু বেসরকারি জায়গা থেকে হয় তো সেক্ষেত্রে একটু কম্পিটিশনটা তো একটু বেশি হচ্ছেই। আর এএনএম যেহেতু সরকারি জায়গা থেকে হয় এএনএম একটু কম্পিটিশন চাকরি পাওয়ার ক্ষেত্রে কম, যদিও দুটোতেই কোনোটাতেই চাকরি পাওয়ার সময় কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না তোমাদেরকে। জিএনএম এর ক্ষেত্রে শুধুমাত্র কাউন্সিলিং হবে, আর এএনএম এর ক্ষেত্রে তো কোনো কাউন্সিলিং এর ব্যাপার হবে না, ওখান থেকে সিলেক্ট হয়ে যাবে তোমরা। তো সেক্ষেত্রে এটা তোমাদের খুব ভাইটাল একটা টাইম রেজাল্ট বেরোনোর পরে, তো অনেকেই মানে খুব ব্যাকুল হয়ে আছো চুজ করার ব্যাপারে। তো তোমাদের ক্ষেত্রে আমি এই সাজেশনটা বারবারই দিতে চাইছি যে তোমরা কিন্তু যখন চুজ করবে যে কলেজ চয়েসিং ব্যাপার যখন করবে তখন কিন্তু খুব ঠান্ডা মাথায় এইভাবে চুজ করো আর কিছু ট্রিক্স ফলো করো যেগুলো তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। আর দেখো কাউন্সিলিং ডেট তো আর কদিন পরে দিয়ে দেবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ অনেকগুলো প্রসেসে যেহেতু কাউন্সিলিং হবে তাই তোমরা কাউন্সিলিং প্রসেসগুলো আশা করি সকলেই বুঝতে পেরেছো বা জেনেছো। আমার চ্যানেলের আগেও অনেক ভিডিও আছে যেখানে আমি কাউন্সিলিং প্রসেস নিয়ে পরপর বলেছি, তোমাদের যদি সেটা জানতে ইচ্ছা হয় তোমরা কিন্তু সেটাও দেখতে পারো, তাতে তোমাদের অনেক হেল্প হবে। যাই হোক আমি এনএম র্যাঙ্ক নিয়ে আজকে বেশি করে বললাম যেহেতু এনএম এর প্রতি ঝোঁকটা বেশি বলে, তো খুব ক্লিয়ারভাবে জানিয়ে দিলাম। তোমরা মানে একদমই চিন্তা করো না, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর যাদের অনেক দূরে র্যাঙ্ক তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, সামনের বছর আবার হবে এএনএম জিএনএম পরীক্ষা, তো তোমরা এখন থেকেই সেটার জন্য প্রিপারেশন নাও।
আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল যারা পাচ্ছ এবারে। ওকে, আজকের মতো টাটা।